ডব্লিউবিসিএস প্রিলিমস পরীক্ষায় অবজেক্টিভ ইংলিশ যারা প্রতি বছরে ছেড়ে আসো অথবা আন্দাজে ঠিক করো, তাদের জন্য এই অবজেক্টিভ ইংলিশের ইবুকটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ অবজেক্টিভ ইংলিশের এই ইবুকের মধ্যে যে 1000 এমসিকিউ দেওয়া আছে, সেটি যদি তোমরা সঠিকভাবে প্র্যাকটিস করে যাও, তাহলে ডব্লিউবিসিএস প্রিলিমস পরীক্ষায় 25-এর মধ্যে অনায়াসে তোমরা 17+ স্কোর করতে পারবে। ই বুকসটি একেবারে লেটেস্ট প্যাটার্নের উপরে তৈরি করা হয়েছে, রিসেন্টলি আপডেট করা আছে, এবং এখানে 1000 এমসিকিউ 40টা সেটের মাধ্যমে কমপ্লিট করা আছে। এই ইবুকে মোট পেজের সংখ্যা 90টি। যারা ডব্লিউবিসিএস প্রিলিমসের পরীক্ষা আরো বেটারভাবে করতে চাইছো এবং ইংলিশটাকে সঠিকভাবে প্রস্তুতি নিতে চাইছো, তারা আমাদের এই ইবুকটি সংগ্রহ করতে পারো। ভিডিও ডেসক্রিপশনে পেমেন্ট লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে পেমেন্ট করে আমাদের এই ইবুকটি নিজেদের কাছে রেখে দাও প্রিপারেশনের জন্য। এবং আজকের ক্লাসটি আমাদের এই অবজেক্টিভ ইংলিশের ইবুক থেকে করানো হয়েছে। চলো আজকের ক্লাসটি আমরা সম্পূর্ণভাবে দেখে নিই। নমস্কার বন্ধুরা, এমএইচ এডুকেশন ল্যাবে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আগত ডাব্লিউবিসিএস পরীক্ষার কথা মাথায় রেখে এমএইচ এডুকেশন ল্যাব ইংলিশ মক টেস্টের একটি সিরিজ শুরু করতে চলেছে। তো এই মক টেস্ট সিরিজে আমরা প্রতিটি সেটেই 25টি করে কোশ্চেন আপনাদের প্রোভাইড করব এবং ডাব্লিউবিসিএস পরীক্ষায় যেরকম 25টি কোশ্চেন থাকে ইংলিশের, সেই রকমই প্রতিটি সেটে আপনাদের 25টি করে কোশ্চেন থাকবে। তো বন্ধুরা, ক্লাসগুলি আপনারা ফলো করতে থাকুন। তো আজকে আমরা সেই ইংলিশ মক টেস্টেরই প্রথম ক্লাসটি আপনাদের দেব। তো চলুন বন্ধুরা, আমরা শুরু করি আজকের এই ইংলিশ মক টেস্টের প্রথম ক্লাসটি। বন্ধুরা দেখুন, এখানে বলেছে প্রথম 1 থেকে 4 অর্থাৎ ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ আমাকে এই 1 থেকে 4 পর্যন্ত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে দিয়ে আমাকে জিনিসটা ফিল আপ করতে হবে। তো প্রথম যেটি দিয়েছে দেখুন, বলেছে হি ইজ ভেরি প্রফিশিয়েন্ট ড্যাশ গ্রামার। এখানে কোনটি বসবে? এতে আছে অ্যাট, বিতে আছে বাই, সিতে আছে ইন এবং ডিতে আছে টু। মনে রাখবেন, এখানে জিনিসটি বলেছে সে সে গ্রামারে খুবই দক্ষ, অর্থাৎ প্রফিশিয়েন্ট মানে কি? দক্ষ, অর্থাৎ সে গ্রামারে খুবই দক্ষ। এবার যেহেতু একটি সাবজেক্ট, অর্থাৎ দেখুন এটি সাবজেক্ট মানে গ্রামার একটা নির্দিষ্ট একটা বিষয়, সেই বিষয়ে কিন্তু সে খুব দক্ষ, সেক্ষেত্রে আমরা এখানে বসাবো সি, অর্থাৎ ইনটি বসবে, অর্থাৎ হি ইজ ভেরি প্রফিশিয়েন্ট ইন গ্রামার। সে খুবই গ্রামারে দক্ষ। বোঝা গেল? তাহলে প্রফিশিয়েন্টের সঙ্গে ইন প্রিপোজিশনটি বসে। 2 নম্বরটিতে দেখুন, বলেছে উই অফেন কম্পেয়ার শেলি ড্যাশ ওয়ার্ডসওয়ার্থ, অর্থাৎ আমরা প্রায়শই, অফেন মানে হচ্ছে প্রায়শই, আমরা প্রায়শই কম্পেয়ার মানে তুলনা করি শেলির সাথে ওয়ার্ডসওয়ার্থের। এবার এখানে দুটো দেখুন, 4টে অপশন দিয়েছে, যার মধ্যে এই বাইটি আর ফ্রমটি কখনোই হবে না। যেটি কনফিউশন হয় সেটি হচ্ছে উইথ আর টু এর ক্ষেত্রে। এবার আমি কখন উইথ বসাবো আর কখন টু বসাবো, এই জিনিসটা পরীক্ষার সময় কিন্তু ওইটুকু সময়ের মধ্যে খুবই গন্ডগোল হয়ে যায়। ফলে কি হয়, উইথ যেটা হবে সেটা টু বসিয়ে ফেলি, যেটা টু হবে সেটা উইথ বসিয়ে ফেলি। ব্যাপারটা আন্দাজে করলে হবে না বন্ধুরা, আপনাদের ব্যাপারটি বুঝতে হবে কখন আমি উইথ বসাবো আর কখন আমি টু বসাবো, সেটি আমি আপনাদের আলোচনা করে দিচ্ছি। এখানে দিয়েছে কি, উই অফেন কম্পেয়ার শেলি ড্যাশ ওয়ার্ডসওয়ার্থ। মনে রাখবেন, শেলি একজন কি? কবি। ওয়ার্ডসওয়ার্থ একজন কি? সেও কিন্তু একজন কবি। মনে রাখবেন, দুটো যখন তুলনা করা হবে, অর্থাৎ দুটোর মধ্যে যখন সিমিলারিটি থাকবে, অর্থাৎ শেলিও একজন কবি এবং ওয়ার্ডসওয়ার্থও একজন কবি, দুটো যখন তুলনা, অর্থাৎ একই কমিউনিটিতে বিলংস করে, অর্থাৎ তাদের তাদের কমিউনিটিটা কি, তাদের কমিউনিটিটা হচ্ছে তারা কবি, দুজনেই কবি, এই রকম ক্ষেত্রে সবসময় উইথ প্রিপোজিশনটি বসে। অর্থাৎ এখানে যেটি হবে সেটি হলো উইথ, অর্থাৎ উই অফেন কম্পেয়ার শেলি উইথ ওয়ার্ডসওয়ার্থ, অর্থাৎ আমরা প্রায়শই শেলির সাথে ওয়ার্ডসওয়ার্থের তুলনা করি। এবার কখন আমি টু বসাবো? এখানে তো উইথ হলো, কারণ শেলি আর ওয়ার্ডসওয়ার্থ দুজনেই কবি। যদি জিনিসটি এরকম দিত, মনে রাখবেন, উই অফেন কম্পেয়ার শেলি ড্যাশ নিউটন। যদি আমাকে নিউটনের সঙ্গে তুলনা করতে হয়, মনে রাখবেন শেলি একজন কবি বা পোয়েট, আর নিউটন একজন বিজ্ঞানী বা সায়েন্টিস্ট, একজন সায়েন্টিস্ট। তাহলে কবি একটা আলাদা, সায়েন্টিস্টের পদ একটা আলাদা, অর্থাৎ দুটো কিন্তু আলাদা কমিউনিটিতে বিলংস করছে। সেক্ষেত্রে আপনাদের বসাতে হতো টু। যদি এখানে নিউটন দিত তাহলে এখানে টু হতো, কিন্তু যেহেতু আপনাদের দেখুন শেলি আর ওয়ার্ডসওয়ার্থ দুজনেই কবি,
অর্থাৎ দুজনেই কবি সত্তাটাকে আমরা প্রকাশ করছি, তাহলে দুজনে একই কমিউনিটিতে বিলংস করে, দুজনেই কবি, সেক্ষেত্রে উইথ। মনে রাখবেন যদি দুটোর মধ্যে সিমিলারিটি থাকে তাহলে অবশ্যই উইথ, যদি দুটোর মধ্যে সিমিলারিটি না থাকে, দেখুন যদি শেলির সাথে নিউটন দিত তাহলে আমরা অবশ্যই টু প্রিপোজিশনটি বসাতাম। এটুকু মনে রাখবেন, বোঝা গেল। 3 নম্বরটিতে দেখুন বলেছে হি ড্যাশ ডায়মন্ড। এবার দেখুন এখানে 4টে অপশন দিয়েছে, অর্থাৎ ডিলস উইথ, ডিলস আউট, ডিলস ইন এবং নান অফ দিস, অর্থাৎ এর মধ্যে কোনোটিই নয়। এখানে দেখুন ডিলস উইথ যে মানেটি আছে, এই ডিলস উইথ মানে হচ্ছে মেক রিলেশন উইথ। ডিলস উইথ মানে কারোর সঙ্গে রিলেশন তৈরি করার কোনো ব্যাপার যদি এখানে থাকতো তাহলে আমরা অবশ্যই ডিলস উইথ বসাতাম। বিতে দিয়েছে কি, তাহলে এটি আমার হবে না। ডিলস আউট, ডিলস আউট মানে কি কোনো কিছু ডিস্ট্রিবিউট করছি, তাহলে এটিও আমার হবে না। আর ডিলস ইন মানে হচ্ছে ব্যবসা করা বা বিজনেস। এইগুলো আপনারা কিন্তু একটু লিখে নেবেন মানেগুলো। ডিলস ইন মানে ব্যবসা করা, তাহলে আমরা এখানে লিখতে পারি হি ডিলস ইন ডায়মন্ড। এবার এসটি কেন হলো, ডিল ইন মানে ব্যবসা করা, কিন্তু এখানে এসটি কেন হলো, যেহেতু হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেহেতু এখানে এস কথাটি মানে এস ডিলের সঙ্গে এস বসলো, তাই হলো ডিলস ইন। ডিলস ইন মানে বিজনেস করা, অর্থাৎ সে ডায়মন্ডের ব্যবসা করে, অর্থাৎ এখানে সি হলো রাইট অ্যান্সার। বোঝা গেল। আমি যেগুলো রাইট অ্যান্সার সেগুলো আমি গোল এই রেড কালি দিয়ে আমি গোল করে দেব। তো তাহলে জিনিসটি কি হলো, হি ডিলস ইন ডায়মন্ড, অর্থাৎ সে ডায়মন্ডের ব্যবসা করে। ডিলস ইন মানে তাহলে কি হলো, ব্যবসা করে। বন্ধুরা 4 নম্বরটিতে দেখুন বলেছে হেয়ার ইজ দ্য ওয়াচ ড্যাশ ইউ আস্কড ড্যাশ। এখানে কোনটি বসবে, অর্থাৎ জিনিসটি যদি দাঁড়াতো, জিনিসটা আমি তৈরি করতাম, তাহলে জিনিসটি দাঁড়াতো যে তুমি যে ঘড়িটার কথা জিজ্ঞাসা করছিলে সেটি এখানে আছে। অর্থাৎ এই যে হেয়ার মানে এখানে, ইজ দ্য ওয়াচ ঘড়িটি এখানে, আস্কড, আস্কড এখানে কি হবে, ড্যাশ ইউ আছে, তার মানে এখানে আমরা অবশ্যই লিখবো দ্যাট ইউ, দ্যাট ইউ, অর্থাৎ এখানে যে ঘড়িটি, দ্যাট মানে যে, এখানে যে ঘড়িটি রয়েছে যেটি তুমি জিজ্ঞাসা করছিলে, অর্থাৎ দ্যাট আস্কড ফর, আস্কড ফর মানে হচ্ছে জিজ্ঞাসা করা, আস্কড ফর মানে জিজ্ঞাসা করা, অর্থাৎ এখানে বি ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ জিনিসটি যেটি দাঁড়ালো, তুমি যে ঘড়িটার কথা জিজ্ঞাসা করছিলে, আস্কড ফর মানে জিজ্ঞাসা করা, যে ঘড়িটার কথা জিজ্ঞাসা করছিলে সেটা, দ্যাট মানে সেটা এখানে আছে। জিনিসটা আমি পিছন থেকে শুরু করলাম, বোঝা গেল কি বললাম। অর্থাৎ তুমি যে ঘড়িটার কথা, তুমি জিজ্ঞাসা করছিলে যে ঘড়িটার কথা সেটা এখানে, অর্থাৎ হিয়ার ইজ দ্য ওয়াচ দ্যাট ইউ আস্কড ফর, অর্থাৎ এখানে বি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে প্রথম 4টে দেখুন প্রিপোজিশন আমরা করে ফেললাম। 5 নম্বরটিতে দেখুন বলেছে দ্য থিভ ড্যাশ উইথ দ্য অর্নামেন্টস। এখানে কি হবে, বলছে চোরটি গয়নাগাটি নিয়ে কি হবে, এখানে এখানে অবশ্যই যে ফ্রেজাল ভার্বটি বসবে, এটি কিন্তু ফ্রেজাল ভার্ব দিয়েছে বা গ্রুপ ভার্ব দিয়েছে, অর্থাৎ এখানে যেটি বসবে সেটি হচ্ছে মেড অফ। মেড অফ মানে হচ্ছে চুরির মাল নিয়ে পালানো, চুরির মাল নিয়ে পালানো। এই বাংলাগুলো আপনারা একটু লিখে নেবেন, তাহলে আপনাদের পরীক্ষার সময় কিন্তু করতে খুব সুবিধা হবে। অর্থাৎ দ্য থিভ এটা হবে মেড অফ উইথ দ্য অর্নামেন্টস, তাহলে যে চোরটি গয়নাগাটি নিয়ে পালাচ্ছে বা পালালো, অর্থাৎ এখানে যেটি হবে মেড অফ, মেড অফ কথাটির মানেই হলো চুরির মাল নিয়ে পালানো, অর্থাৎ এখানে সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী অংশগুলিতে আসুন। বন্ধুরা 6 নম্বরটি দেখুন বলেছে দ্য ফায়ার ওয়াজ সুন, অর্থাৎ আগুনটি খুব তাড়াতাড়ি আয়ত্তে এসেছিল, ব্যাপারটি সেই রকম হবে। এবার এখানে আমি কোন ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্বটি বসাবো, দেখুন প্রথমেই আছে গেট থ্রু, গো ফর, গেট আপ, গেট আন্ডার। প্রথমে আপনাকে এই মানেগুলো জানতে হবে, মানেগুলো যদি আপনি না জানেন তাহলে আপনি কিন্তু ওই আন্দাজে করে আসবেন বা হয়তো করবেনই না। যদি আন্দাজে করেন হয়তো যে কোনো একটি করবেন, হয়তো লেগে গেলে ঠিক, না লাগলে ভুল। সুতরাং আপনাকে মানেটা জানতে হবে, এক্সাক্ট মানেটা কি। গেট থ্রু মানে হলো পাস করা, কোনো এক্সাম রিলেটেড যদি কিছু বলতো তাহলে অবশ্যই আমরা বলতাম গেট থ্রু হতো। গো ফর, গো ফর মানে হচ্ছে অ্যাটাক করা, অর্থাৎ কোনো কিছু আমি অ্যাটাক করতে যাচ্ছি সেটা হচ্ছে গো ফর। গেট আপ, গেট আপ মানে কি ওঠা, রাইজ করা যেটাকে বলে, গেট আপ ইন দ্য মর্নিং আমরা বলি, ওঠা মানে রাইজ করা। গেট আন্ডার এইটা মানে হচ্ছে কন্ট্রোল করা বা আয়ত্তে আনা। তাহলে আমরা এখানে এই অপশনটা অবশ্যই নিতে পারবো, অর্থাৎ দ্য ফায়ার ওয়াজ সুন গেট আন্ডার, অর্থাৎ আগুন
তাড়াতাড়ি আয়ত্তে চলে এসেছিল। গেট আন্ডার মানে আয়ত্তে চলে আসা, অর্থাৎ কন্ট্রোল করা। বোঝা গেল? তাহলে এক্ষেত্রে ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বন্ধুরা 7 নম্বরটি দেখুন, বলেছে হাউ ক্যান ইউ গিভ আপ দ্য টাস্ক সো ইজিলি। জিনিসটি বলছে যে তুমি কি করে এত তাড়াতাড়ি কাজটি ছেড়ে দিলে। এখানে দেখুন বলছে পিক দ্য ফ্রেজাল ভার্ব ফ্রম দ্য ফলোয়িং হুইচ মিনস দ্য অপোজিট অফ দ্য আন্ডারলাইন ফ্রেজ। অর্থাৎ নিচে যে ফ্রেজাল ভার্বগুলো দেয়া আছে এদের মধ্যে এই যে গিভ আপ সেটির কোনটি অপোজিট। অর্থাৎ গিভ আপ মানে আমরা কি, গিভ আপ মানে ত্যাগ করা বা ছেড়ে দেয়া। ছেড়ে দেয়া, গিভ আপ মানে ছেড়ে দেয়া। তাহলে নিচে যে 4টে ফ্রেজাল ভার্ব আছে এখানের মধ্যে ছেড়ে দেয়া যেটি বোঝাচ্ছে সেটি হচ্ছে কিপ অ্যাওয়ে। যদি এখানে অপোজিট কথাটি না থাকতো তাহলে আমি অবশ্যই কিপ অ্যাওয়েটা করতাম। কিপ অ্যাওয়ে মানে রিমেইন এ ডিস্টেন্স, রিমেইন এ ডিস্টেন্স অর্থাৎ দূরত্ব বজায় রাখা। কিন্তু কিন্তু এখানে যেটি হবে সেটি হচ্ছে ছেড়ে দেয়া, মানে কোনো জিনিস ছেড়ে দিচ্ছি তার অপোজিটটি বোঝাতে হচ্ছে। এখানে যেটি হবে সেটা হচ্ছে কিপ অ্যাট, অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ কিপ অ্যাট মানে নাছোড় থাকা, কোনো জিনিসের প্রতি নাছোড় থাকা বা পারসিস্টেন্স, অর্থাৎ কোনো জিনিসের ওপর নাছোড় থাকা। অর্থাৎ গিভ আপ মানে সে কাজটি ছেড়ে দিচ্ছে, সেটি আপনাকে জানতে চেয়েছে যে গিভ আপ মানে ছেড়ে দেওয়া। অর্থাৎ হাউ ক্যান ইউ গিভ আপ দ্য টাস্ক সো ইজিলি, অর্থাৎ তুমি কি করে এত তাড়াতাড়ি কাজটি ছেড়ে দিলে। সেটি যখন আমরা অপোজিট করব তার মানে এখানে যে ফ্রেজাল ভার্বটি আছে এখানে আমাকে দেখতে হবে যে এই গিভ আপের বিপরীতটি কি আছে। তার মানে গিভ আপ মানে কি, গিভ আপ মানে কোনো জিনিস ছেড়ে দেয়া, আর কিপ অ্যাট মানে কি কোনো জিনিসের ওপর নাছোড় থাকা। সেই জিনিসটি আমি করছি, অর্থাৎ পারসিস্টেন্স, সেই জিনিসটার আমি মনোযোগ সহকারে করছি বা নাছোড় থাকছি সেই জিনিসটার উপরে যতক্ষণ পর্যন্ত না জিনিসটা আমি করতে পারছি, তাহলে সেই জিনিসটা হচ্ছে কিপ অ্যাট। অর্থাৎ গিভ আপের আমি যদি অপোজিটটি করতে যাই তাহলে হবে কিপ অ্যাট। যদি ঘটনাটি অপোজিট না দিত তাহলে অবশ্যই হয়ে যেত কিপ অ্যাওয়ে, অর্থাৎ কোনো জিনিস রিমেইন এ ডিস্টেন্স, অর্থাৎ কিপ অ্যাওয়ে মানে কোনো জিনিস থেকে ডিস্টেন্সে রাখা। আর কিপ টু তো হবেই না, কারণ কিপ টু মানে হচ্ছে কন্টিনিউ করা, আর কিপ ইন মানে কোনো জিনিস রাখা। পরবর্তী দেখুন কি বলেছে, চুজ দ্য কারেক্ট অপশন ফ্রম দ্য ফলোয়িং টু মেক দ্য সেন্টেন্স মিনিংফুল। অর্থাৎ নিচে যে দুটি দেয়া আছে এখানে কারেক্ট অপশনটি আমাকে সিলেক্ট করতে হবে যেটা একটা প্রপার মিনিং দাঁড়াবে। দেখুন 8 নম্বরটি বলেছে এ ডিজিজ এফেক্টিং মেনি পিপল অ্যাট দ্য সেম টাইম অ্যান্ড প্লেস ইজ কল্ড। অর্থাৎ একটা রোগ যেটা একই সময়ে এবং একই স্থানে অনেক মানুষকে আক্রান্ত করেছে সেটি কোনটি হবে। দেখুন এখানে আছে এ ইনফেকশন হবে না, বি প্লেগ হবে না, সি এপিডেমিক, এপিডেমিক মানে কি মহামারী, অর্থাৎ এই অপশনটাই কিন্তু হবে। অর্থাৎ একটি রোগ যেটা কিনা একই সময়ে একই স্থানের অনেক মানুষকে আক্রান্ত করেছে সেটি অবশ্যই হবে এপিডেমিক, অর্থাৎ সি ইজ দ্য রাইট আনসার। অর্থাৎ এপিডেমিক মানে মহামারী, আর ক্যান্সার তো হবেই না। পরবর্তীটিতে দেখুন বলেছে দ্য স্পেশালিস্ট হু হ্যান্ডেলস প্রবলেম ইন দ্য হিউম্যান বডি রিলেটেড টু বোনস ইজ এ অ্যান। এটি কোনটি হবে? দেখুন 4টে অপশন আছে, অস্টিওপ্যাথ, অঙ্কোলজিস্ট, পডিয়াট্রিস্ট এবং অর্থোডন্টিস্ট। দেখুন অর্থোডন্টিস্ট মানে হলো দন্ত বিশেষজ্ঞ, পডিয়াট্রিস্ট মানে হলো পায়ের পাতার বিশেষজ্ঞ, অঙ্কোলজিস্ট মানে হলো ক্যান্সার বিশেষজ্ঞ, অস্টিওপ্যাথ মানে হলো মাংসপেশি সমেত যে বোন সেটি, অর্থাৎ বোন বিশেষজ্ঞ। এখানে কি বলি, দ্য স্পেশালিস্ট হু হ্যান্ডেলস প্রবলেম ইন দ্য হিউম্যান বডি রিলেটেড টু বোন, তাহলে এটা অবশ্যই হবে এ ইজ দ্য রাইট আনসার, অর্থাৎ অস্টিওপ্যাথ। পরবর্তী অংশগুলিতে আসুন। বন্ধুরা দেখুন বলেছে চুজ দ্য ওয়ার্ড নিয়ারেস্ট ইন মিনিং। নিয়ারেস্ট মিনিং মানে খুব কাছাকাছি, এটাকে সিনোনিম অনেক সময় না দিয়ে অনেক সময় নিয়ারেস্ট ইন মিনিং কিন্তু দেয়, পরীক্ষার সময় কিন্তু নিয়ারেস্ট মিনিংই থাকবে, সিনোনিম কিন্তু এখন আর দিচ্ছে না, এই কথাটি মানে দিচ্ছে না লিখে। অর্থাৎ নিয়ারেস্ট ওটা কাছাকাছি মানে, অর্থাৎ চুজ দ্য ওয়ার্ড নিয়ারেস্ট ইন দ্য মিনিং টু দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড গিভেন বিলো। তো 10 নম্বরটি দেখুন বলেছে হি embezzled thousands of dollars from the charity. He embezzled thousands of dollars from the charity. অর্থাৎ সে চ্যারিটি থেকে কয়েক হাজার ডলার চুরি করেছে। এই embezzle কথাটির মানে হলো চুরি করা। তাহলে আপনাকে যে নিচে অপশনগুলো দিয়েছে এখানে দেখতে হবে চুরি করা কি আছে। এ তে দিয়েছে কন্ট্রিবিউটেড, হবে না। বি তে দিয়েছে অফার্ড, হবে না। সি তে দিয়েছে প্রডিউসড, হবে না। স্টোল মানে চুরি করা, তাহলে অবশ্যই ডি ইজ দা হবে রাইট অ্যান্সার। বোঝা গেল? তাহলে হি embezzled thousands of dollars from the charity, সে চ্যারিটি থেকে কয়েক হাজার ডলার চুরি করেছে, তার মানে স্টোল হবে। embezzled এর নিয়ারেস্ট মিনিং হলো স্টোল। 11 নম্বরে দেখুন বলেছে দ্য চিলড্রেন ওয়্যার মোস্ট
ভিভাসিয়াস ইন দ্য প্লেগ্রাউন্ড, অর্থাৎ জিনিসটি বাংলা যেটি দাঁড়াচ্ছে সেটি হলো শিশুরা খেলার মাঠে খুবই প্রাণবন্ত। ভিভাসিয়াস মানে হচ্ছে প্রাণবন্ত, শিশুরা খেলার মাঠে খুবই প্রাণবন্ত। তাহলে এখানে যেটি দাঁড়াচ্ছে সেটি যেটি এখানে অ্যাকচুয়াল মানে ভিভাসিয়াসের যেটা যাবে, কারণ আপনাকে এই বিসিএস এর যে নিয়ারেস্ট মিনিং গুলো দেবে এখানে চারটেই দেখবেন খুব কাছাকাছি মানে থাকবে, আপনাকে এক্স্যাক্ট মানেটি খুঁজে বার করতে হবে, সেটিই কিন্তু করার বিষয়। অর্থাৎ ভিভাসিয়াস মানে হলো প্রাণবন্ত, এখানে প্রাণবন্ত সব থেকে যায় কোনটা, বি ইজ দ্য রাইট আনসার, অর্থাৎ লাইফলি মানে হচ্ছে প্রাণবন্ত। বোঝা গেল কি বললাম? তাহলে দ্য চিলড্রেন ওয়্যার মোস্ট ভিভাসিয়াস ইন দ্য প্লে গ্রাউন্ড, অর্থাৎ ভিভাসিয়াস মানে প্রাণবন্ত, এখানে অপশন যেগুলো দিয়েছে তার মধ্যে বি ইজ দ্য রাইট আনসার, অর্থাৎ লাইভলি মানে হচ্ছে প্রাণবন্ত। 12 নম্বরটি দেখুন, বলেছে দ্য উইক হাজব্যান্ড ওয়াজ ইমাসকুলেটেড বাই হিজ ডমিনেটিং ওয়াইফ। বাংলাটি হচ্ছে যে দুর্বল স্বামীটি তার প্রভাবশালী স্ত্রীর কাছে খুবই দুর্বল ছিল, অর্থাৎ দুর্বল স্বামীটি তার প্রভাবশালী স্ত্রীর কাছে খুবই, বা প্রভাবশালী স্ত্রী মানে সে খুবই দুর্বল ছিল যে তার প্রভাবশালী স্ত্রীর দ্বারা। এখানে যেটি দাঁড়াচ্ছে ইমাসকুলেটেড মানে হচ্ছে দুর্বলতা, ইমাসকুলেটেড মানে হচ্ছে দুর্বলতা। বোঝা গেল? ইমাসকুলেটেড মানে হচ্ছে দুর্বলতা। এখানে যেটি দাঁড়াচ্ছে স্ট্রেংথেড মানে হচ্ছে কি খুবই শক্তিশালী, এটি হবে না। ইম্পোভারিস্ট মানে দরিদ্র, এখানে সেটি যাবে না। আর ভিটিয়েটেড মানে হচ্ছে কলুষিত করা, সেটিও কিন্তু এখানে হবে না। এখানে যেটি থাকছে সেটা হচ্ছে উইকেন্ড, অর্থাৎ উইকেন্ড মানে হচ্ছে দুর্বলতা, অর্থাৎ ইমাসকুলেটেড এর সঙ্গে এই উইকেন্ড কথাটি যায়, অর্থাৎ এখানে যেটি রাইট অ্যান্সার হবে সেটা হলো বি। পরবর্তী অংশটিতে আসুন। বন্ধুরা দেখুন দিয়েছে দুটো ইডিয়মস, দিয়েছে 13 এবং 14তে দুটো ইডিয়মস দিয়েছে। কি দিয়েছে? সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ইডিয়মস ফ্রম দ্য অল্টারনেটিভ প্রোভাইডেড। অর্থাৎ এখানে যে আন্ডারলাইন যেটা দিয়েছে সেটা কিন্তু একটা ইডিয়মস আপনাকে আকারে করতে হবে। ইডিয়মস মানে এই জিনিসটা যেটা দেয়া আছে সেটারই সাপোজ অ্যাকচুয়াল বা সেই ধরনের মানেটি কি দাঁড়াচ্ছে সেটি আপনাকে বলতে হবে। দেখুন 13 নম্বরটিতে দিয়েছে ইট ওয়াজ এ রেড লেটার ডে ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ এটা ছিল, অর্থাৎ জিনিসটি যেটি দাঁড়াচ্ছে এটা ছিল বিশ্বের ইতিহাসে একটি আনন্দপূর্ণ দিন। ইহা ছিল বিশ্বের ইতিহাসে একটি আনন্দপূর্ণ দিন। এর রেড লেটার ডে মানে হচ্ছে আনন্দপূর্ণ দিন। আপনাকে বাংলাটি জানতে হবে তবেই আপনি কিন্তু এটি করতে হবে, অর্থাৎ এর রেড লেটার ডে মানে আনন্দপূর্ণ দিন। এবার এটি এখানে যে জিনিসগুলো দিয়েছে, এ যেমন দিয়েছে এ ডে উইথ ব্লাডশেড, এটা হবে না। ব্লাডশেড মানে রক্তক্ষয়ী দিন, এটা হবে না, অর্থাৎ এটি কাটা। এ ডেঞ্জারাস নোট অ্যাবাউট দ্য ডিস্ট্রাকশন, অর্থাৎ ডিস্ট্রাকশন অর্থাৎ ধ্বংস হচ্ছে কিছু নয়, কারণ আনন্দ দিনে কোনোদিন ধ্বংস হয় না। এ ডে মেমোরেবল ফর দ্য সাম জয়ফুল ইভেন্ট, অর্থাৎ এটি হবে কিন্তু রাইট অ্যান্সার, অর্থাৎ এ ডে মেমোরেবল ফর সাম জয়ফুল ইভেন্ট। ডি দেয়া আছে এ ডে উইথ লাভ অ্যান্ড ওয়ার্ম, এটিও হবে না। অর্থাৎ যেটি দাঁড়াচ্ছে সেটি হলো এ রেল ডে মানে মেমোরেবল ডে। কি জন্য মেমোরেবল? না কিছু জয়ফুল, কিছু আনন্দপূর্ণ দিনের জন্য। রেল লেটার ডে মানে কি একটা আনন্দপূর্ণ দিন, কিন্তু সেটা কি, সেটা একটা মেমোরেবল দিন, অবশ্যই সেটা কিন্তু অবশ্যই মেমোরেবল হবে, অবশ্যই স্মরণীয় দিন হবে। কি জন্য? আনন্দ ছিল বলেই তো স্মরণীয় দিন হবে। এবার মনে রাখবেন পরীক্ষার সময় অনেক সময় কি হয়, এই রেড লেটার ডে না দিয়ে অনেক সময় গালা ডে দিয়ে দেয়, গালা ডে বা হে ডে এরকম দিয়ে দেয়। এই গালা ডে বা হে ডে মানে মনে রাখবেন সেটাও কিন্তু একটা মেমোরেবল ডে, কিন্তু সেই মেমোরেবলটা অর্থাৎ সেই স্মরণীয় দিনটা আনন্দেরও হতে পারে আবার দুঃখেরও হতে পারে। কিন্তু রেড লেটার ডে সঙ্গে গালা ডের এটাই পার্থক্য, রেড লেটার ডে হচ্ছে একটা স্মরণীয় দিন, অর্থাৎ এখানে কোনটা অপশনটা রাইট হলো, এ ডে মেমোরেবল মানে স্মরণীয় দিন, এর সাথে এটা যাবে। কিন্তু কি জন্য স্মরণীয়? সাম জয়ফুল ইভেন্ট, অর্থাৎ কিছু আনন্দের জন্য স্মরণীয়, সেজন্য রেড লেটার ডে, অর্থাৎ রেড লেটার ডে এটা সবসময় আনন্দের জন্যই স্মরণীয় হবে। কিন্তু গালাডের ক্ষেত্রে জিনিসটা আনন্দপূর্ণ, অর্থাৎ সেটাও কিন্তু স্মরণীয় দিন, কিন্তু সেটা আনন্দ এবং দুঃখ দুই হতে পারে। কিন্তু রেড লেটার ডে এর ক্ষেত্রে শুধুমাত্র আনন্দটাই থাকবে। বোঝা গেল কি বললাম? 14 নম্বরটি ইডিয়মসে আসুন। কি বলছে? ওয়েটিং উইথ ব্যাটেড ব্রেথ ইজ টু, ওয়েটিং উইথ ব্যাটেড ব্রেথ মানে খুবই উত্তেজিত হয়ে যাওয়া, খুবই উত্তেজিত হয়ে যাওয়া। ওয়েটিং উইথ ব্যাটেড ব্রেথ মানে খুবই উত্তেজিত হওয়া। তাহলে নিচের যে অপশনগুলো আছে কোনটা উত্তেজনাকে ডিনোট করছে দেখুন। এ ফিল ভেরি এক্সাইটেড, ফিল ভেরি নার্ভাস, সিতে দিয়েছে ফিল ভেরি ব্রেথলেসনেস, এবং ডি হচ্ছে ফিল আনকমফোর্টেবল।
তাহলে আমি কি বলেছি, ওয়েটিং উইথ ব্যাটেড ব্রেথ মানে খুবই উত্তেজিত হয়ে যাওয়া, যেখানে দেখুন ফিল ভেরি এক্সাইটেড, এই অপশনটা হবে রাইট আনসার, অর্থাৎ এ ইজ দ্য রাইট আনসার। অর্থাৎ ওয়েটিং উইথ ব্যাটেড ব্রেথ এর ইডিয়মসটি হবে ফিল ভেরি এক্সাইটেড। পরবর্তী অংশগুলিতে আসুন। বন্ধুরা দেখুন 15 নম্বরটিতে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যান ইনফিনিটি। দেখুন বলেছে ড্যাশ এবং ড্যাশ, ফল্ট ইজ ইজি, ফল্ট মানে হচ্ছে ত্রুটি এবং ইজি মানে হচ্ছে সহজ। অর্থাৎ এটি একটা কথা। দেখুন বলেছে এখানে কোনটি যায়, নিচের যে চারটি অপশন আছে কোনটি যায়। প্রথমটি বলেছে টু বিগিন, অর্থাৎ এখানে ত্রুটি শুরু করা খুব সহজ, এটি কখনোই হবে না। টু বাড়ি মানে ত্রুটি পুঁতে ফেলা খুবই সহজ, বাড়ি মানে পুঁতে ফেলা, এটাও হবে না। ত্রুটি পড়া খুব সহজ, এটিও হবে না। কিন্তু ডিতে দেখুন বলছে টু ফাইন্ড, অর্থাৎ ত্রুটি খোঁজা খুবই সহজ, এবং এখানে ডি ইজ দ্য রাইট আনসার হবে, অর্থাৎ টু ফাইন্ড ফল্ট ইজ ইজি। এই ধরনের কিন্তু পরীক্ষায় বিসিএস এ একটা বা দুটো পড়েই। অর্থাৎ এখানে যেটি হলো টু ফাইন্ড ফল্ট ইজ ইজি, অর্থাৎ ত্রুটি খোঁজা খুবই সহজ। ফাইন্ড মানে হচ্ছে খোঁজা, অর্থাৎ এই জিনিসটাই কিন্তু আমরা চলতি কথাতে ইউজ করি, ত্রুটি খোঁজা খুবই সহজ, অর্থাৎ টু ফাইন্ড ফল্ট ইজ ইজি। 16 নম্বরটিতে দেখুন বলেছে দিস ইজ দ্য ড্যাশ পোস্ট অফিস টু মাই হাউস। এখানে চারটি অপশন দিয়েছে, কোনটি? এ তে দিয়েছে ফার্দেস্ট, বি তে দিয়েছে নেক্সট, সি তে দিয়েছে নিয়ারেস্ট এবং ডি তে দিয়েছে ক্লোজেস্ট। এখানে কোনটি যাবে? এখানে সি হবে রাইট অ্যান্সার, অর্থাৎ নিয়ারেস্ট পোস্ট অফিস টু মাই হাউস। বন্ধুরা মনে রাখবেন এটি আমি তো শূন্যস্থান দেওয়া ছিল, আমি কি করে বুঝছি এটা নিয়ারেস্ট হবে? একটি ট্রিক্স আমি আপনাদের বলে দিই, ইংলিশেও কিছু কিছু ট্রিক্স আছে। মনে রাখবেন দিস ইজ দ্য নিয়ারেস্ট, দিস যখন কথাটি দেয়া থাকবে তার মানে দিস মানে কোনো কাছের জিনিসকে বোঝাচ্ছে, কাছের জিনিসকে বোঝানো মানেই হচ্ছে সেক্ষেত্রে নিয়ারেস্ট কথাটি বসবে। যদি এখানে দ্যাট বলতো যে দ্যাট ইজ ড্যাশ পোস্ট অফিস টু মাই হাউস, দ্যাট মানে দূরের জিনিসকে বোঝাচ্ছে, অর্থাৎ সেক্ষেত্রে আমরা যদি দ্যাট থাকতো তাহলে ফার্দেস্ট বসতো। এখানে যেহেতু দিস মানে কাছের জিনিসকে বোঝাতে, সেই জন্য নিয়ারেস্ট কথাটি বসলো, বোঝা গেল? তাহলে এখানে হবে দিস ইজ দ্য নিয়ারেস্ট পোস্ট অফিস টু মাই হাউস এবং সি হবে রাইট অ্যান্সার। পরবর্তীটিতে দেখুন বলেছে সারপ্রাইজ মে বি এক্সপ্রেসড বাই দ্য ফলোইং ইন্টারজেকশন। এই ইন্টারজেকশন দিয়ে একটা দেয় পরীক্ষায় বিশেষ এবং একটা প্রতি বছরই আসেই। বলেছে সারপ্রাইজ, অর্থাৎ সারপ্রাইজ মানে কোনো কিছু অবাক হয়ে যাওয়া, সেটিকে কোন ইন্টারজেকশন দিয়ে আমি প্রকাশ করব? মনে রাখবেন এই হুশ এটি হচ্ছে অবজ্ঞা। যখন আমি কোনো কিছু করছি, মনে করুন আপনাকে কোনো একটা গুরুত্বপূর্ণ কেউ কথা বললো, আপনি বললেন হুশ, এরকম ধরনের কথা যখন আপনি ইউজ করবেন সেই ক্ষেত্রে হচ্ছে হুশ, তাহলে এখানে সারপ্রাইজ মানে অবাক হয়ে যাওয়া, সেখানে এটি যাবে না। অ্যালাস মানে কি কোনো দুঃখ জাতীয় কিছু বোঝাচ্ছে, সেটা অ্যালাস, সেখানে যাবে না। ব্রাভো মানে কি? ব্রাভো মানে কোনো কিছু গর্বিত হওয়া, অর্থাৎ কিছু গর্ব কিছু বোঝালে সেটি হবে। মনে করুন আপনি কিছু গর্বের জিনিস একটা কিছু বোঝাচ্ছে, সেক্ষেত্রে ব্রাভো হবে। আর সারপ্রাইজ মানে কোনো কিছু অবাক, মনে করুন কোনো একটা জিনিস ঘটে গেছে, আপনি বললেন হ্যাঁ, জিনিসটা কোনো কেউ কিছু বললো, একটা এক্সপ্রেস করলো আপনাকে কিছু, সেটা আপনি বললেন হ্যাঁ এটা হয়েছে, এই জাতীয় জিনিস ক্ষেত্রে আপনার অবাক হয়ে গেছেন আপনি, তাহলে সারপ্রাইজ মানে অবাক হয়ে যাওয়া, সেই ক্ষেত্রে আপনার যেটি বসবে সেটি হলো সি মানে হ্যাঁ। বোঝা গেল? পরবর্তী অংশটিতে আসুন। বন্ধুরা দেখুন 18 নম্বরটি বলেছে চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ভার্ব অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ এখানে ভয়েস চেঞ্জ করতে বলেছে। দেখুন বলেছে আই রাইট এ লেটার, মানে বলেছে যে আমি কোন একটি চিঠি লিখছি, অর্থাৎ আমি একটি চিঠি লিখছি, অর্থাৎ জিনিসটি কিন্তু দেখুন যেটি আপনাকে এই ভয়েস চেঞ্জ করতে গেলে আপনাকে সেন্টেন্সের ভাব দেখে বুঝতে হবে সেটা কোন টেন্সে আছে। আমরা জানি যে তিনটি টেন্স আছে, একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে পাস্ট এবং একটা হচ্ছে ফিউচার। অর্থাৎ বর্তমানে যে কাজটি করা হচ্ছে সেটি হলো প্রেজেন্ট, এবং অতীতে যে কাজটি হয়ে গেছে সেটি হলো পাস্ট, এবং ভবিষ্যতে যে কাজটি হবে সেটি হচ্ছে ফিউচার। এবার এই এক একটি টেন্সের আবার চারটি করে ভাগ আছে। কি? একটা হলো ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সিম্পল ফিউচার, আর একটা হচ্ছে কন্টিনিউয়াস, একটা হচ্ছে পারফেক্ট, একটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। এই চারটে ভাগ আমরা জানি, আমরা টেন্স চ্যাপ্টারে পড়েছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে যে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আপনাকে সেন্টেন্সের ভাব বুঝতে হবে সেটি কি আছে। দেখুন এখানে বলেছে আই রাইট এ লেটার, আমি একটি চিঠি লিখছি, তাহলে এটি কিন্তু যেটি দেয়া আছে সেটি হচ্ছে সিম্পল প্রেজেন্ট ফর্মে দেয়া আছে। দেখুন সাবজেক্ট, সিম্পল প্রেজেন্টের আপনাকে ফরমেশনটা জানতে হবে কি, সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে,
আর তারপরে একটি অবজেক্ট থাকবে। এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট বা ইনডিফিনিট টেন্সের সিম্পল প্রেজেন্ট বা ইনডিফিনিট টেন্সের এটা হচ্ছে রুল, মানে সেন্টেন্সের যে স্ট্রাকচার সেটা হচ্ছে রুল। সাবজেক্ট থাকবে, দেখুন আছে সাবজেক্ট আই, তারপরে ভার্ব, রাইট মানে লেখা, সেটা একটা ভার্ব আছে, আর তারপরে লেটার হচ্ছে অবজেক্ট। এটা অ্যাক্টিভ ভয়েসে দেয়া আছে। এবার আমাকে যখন প্যাসিভ করতে হবে তখন যেটি দেখে জেনে রেখে দিন যে এই অবজেক্ট যেটা আছে সেটা সাবজেক্ট হয়ে যাবে, তাহলে এ লেটারটা আগে চলে আসবে, এ লেটার। এইবার সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব সেই ক্ষেত্রে যে ফরমেশনটা হবে, অবজেক্টটি আগে বসে যাবে, মানে অবজেক্টটি এখানে চলে আসলে তার মানে জিনিসটি কি দাঁড়াবে, সাবজেক্ট হয়ে যাবে। কার পরিপ্রেক্ষিতে, মানে অবজেক্ট চলে আসবে সাবজেক্ট হয়ে যাবে তখন, প্লাস এম ইজ আর, একটা বি ভার্ব যে কোনো একটা বসবে, এম ইজ আর, প্লাস পি এন্ড পি, পিপি মানে কি পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, বোঝা গেল, প্লাস অবজেক্ট, অর্থাৎ অবজেক্ট মানে কি সাবজেক্টের মানে যেটা সাবজেক্ট ছিল সেটা অবজেক্টের জন্য ব্র্যাকেটে আমি সাবজেক্ট দিলাম, দেখুন এখানে আমি লিখেছি সাবজেক্ট, মানে ব্র্যাকেটে লিখেছি কি অবজেক্ট, অর্থাৎ যেটা অবজেক্ট ছিল, অর্থাৎ এখানে অবজেক্ট কোনটা, এইটার এ লেটার, তাহলে এ লেটারটা আগে চলে আসবে, অর্থাৎ এ লেটার। এবার বলেছে এম ইজ আর একটা বিভার বসবে, এবার কি বসাবো, এম বসাবো, ইজ বসাবো না আর বসাবো। মনে রাখবেন এ লেটার হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে সময় ইজ বিভাবটি বসে, তাহলে আমি ইজটি বসাবো, এ লেটার ইজ। এবার বসবো, এবার কি আছে পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে রাইট, রোট, রিটেন, অর্থাৎ রিটেন কথাটি বসবে, ইজ রিটেন। আর কি হবে, এই অবজেক্ট যেটা হবে, মানে যে আমি বললাম অবজেক্ট, তার আগে একটা বাই ফ্রেজ বসবে, কি বললাম বোঝা গেল, অর্থাৎ রিটেন বাই মি, আই থাকলে হয়ে যাবে মি, আই থাকলে সেটি চেঞ্জ হয়ে যাবে মি, এটাই হলো নিয়ম, বোঝা গেল কি বললাম। তাহলে এখানে দেখুন এই অপশনটি কোথায় আছে, এ লেটার ইজ রিটেন বাই মি, দেখুন প্রথমেই আছে এ লেটার ইজ রিটেন বাই মি, এবং এ ইজ দা হবে রাইট অ্যান্সার। আমি তাহলে বোঝাতে পারলাম, আরেকবার আমি বলে দিচ্ছি এইটি কি কিরকম ভাবে হলো। অর্থাৎ সিম্পল, আপনাকে প্রথমে যেটি দেখবেন সেটা হচ্ছে এই ভয়েস চেঞ্জের যে এই যে স্ট্রাকচারটি দেয়া আছে এটি কোন টেন্সে আছে, এটা প্রেজেন্ট টেন্সে আছে, এবং এটা সিম্পল প্রেজেন্ট, যে ফরমেশনটা আছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অর্থাৎ এটি সিম্পল প্রেজেন্টেই আছে। এইবার এই সিম্পল প্রেজেন্টকে আমাকে প্যাসিভেও সিম্পল প্রেজেন্ট করতে হবে, তাহলে আমি কি করব, প্যাসিভে যখন আমি করব তখন কি হবে, এটা অবজেক্ট সাবজেক্ট ভার্বের অবজেক্ট, অবজেক্টটা সাবজেক্টে চলে আসবে, দেখুন তাই হয়ে গেল, এ লেটার চলে এসেছে সাবজেক্টে, তারপরে এম ইজ আর বসবে। এবার কোথায় এম বসাবো, ইজ বসাবো, কোথায় আর বসাবো সেটা আপনারা জানেন। এ লেটার হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে এ লেটার মানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে আমাকে বি ভার্ব হিসেবে ইজ বসবে। তারপরে আমরা কি বসাবো, পিপি মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ রাইট হচ্ছে প্রেজেন্ট, এর পাস্ট টেন্স হচ্ছে রোট, রাইট রোট রিটেন, অর্থাৎ আমি রিটেন পাস্ট পার্টিসিপল ফর্মটা বসালাম। তারপরে বাই একটা ফ্রেজ আনতে হবে, সব ক্ষেত্রে ভার্বের ক্ষেত্রে এই মানে আপনার ভয়েস চেঞ্জে বাই কথাটা আনতে, বাই হচ্ছে ফ্রেজ, বাই ফ্রেজটা আনতে হবে বাই মি, আই থাকলে সেটা চেঞ্জ হয়ে প্যাসিভ ভয়েসে মি হয়ে যায়, অর্থাৎ জিনিসটি যেটি দাঁড়ালো এ লেটার ইজ রিটেন বাই মি, এবং এ হলো রাইট অ্যান্সার, বোঝা গেল। 19 নম্বরটিতে বলেছে দেখুন চেঞ্জ দ্য স্পিচ এন্ড সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ এখানে ডাইরেক্ট স্পিচে বলেছে, আমাকে ইনডাইরেক্টে করতে হবে, তাহলে এখানে কোনটা হবে ঠিক, দেখুন বলেছে হি সেড আই অ্যাম ডুইং মাই ওয়ার্ক, অর্থাৎ সে বলেছিল আমি আমার কাজ করছি, তাহলে আমি যখন এটা ইনডাইরেক্ট স্পিচে এসে বলবো তখন আমি জিনিসটা এরকম বলবো যে সে বলেছিল যে সে তার কাজটি করেছে, তাহলে এখানে কোনটি হবে, দেখুন হি সেড অর্থাৎ সে বলেছিল যে, দ্যাট বসবে, ঠিক আছে। হি ওয়াজ অর্থাৎ সে, হি ওয়াজ অর্থাৎ যেহেতু আমরা ডাইরেক্ট স্পিচে যখন আমার আছে, দেখুন এটা কি আছে, সে বলেছিল আমি আমার কাজটি করছি। এবার এখানে এখানে ইজ আমি বসাতাম যদি এখানে সেজ কথাটি থাকতো, দেখুন এখানে সেড যেটা আছে সেটা কিন্তু পাস্ট টেন্সে দেয়া আছে, সেই জন্য আমি কি বসালাম, এর পরে যে আমি বিভার্বটা বসালাম সেটি কিন্তু অবশ্যই ওয়াজ বসালাম, কারণ এইখানে
এই যে যেখানে প্রথম যে প্রারম্ভিক যে বলেছে হি সেইড, অর্থাৎ এটি কি আছে, সেইড, সে এর পাস্ট টেন্স হচ্ছে সেইড, তাহলে এটা পাস্ট ফর্মে আছে, সেই জন্য আমি কি করলাম, এটি পাস্ট ফর্মে বসালাম, বিভাবটা পাস্ট বসালাম। অর্থাৎ হি ওয়াজ ডুইং, মাই থাকলে হিজ হয়ে যাবে, কারণ আপনি তো ডাইরেক্ট বলছেন। ডাইরেক্ট যখন বলছেন যে সে বলেছিল আমি আমার কাজটি করছি, তাহলে আপনি যখন কাউকে বলবেন তখন কি বলবেন, সে বলেছিল যে সে তার কাজটি করছিল। তার মানে আপনি পাস্ট ফর্মে বলছেন, অর্থাৎ আপনি যখন কথাটি বলছেন তার মানে জিনিসটা হয়েছে, সেটা আপনি পাস্ট ফর্মে বলছেন, অর্থাৎ আপনি পাস্ট টেন্সে বলছেন, অতীতকালে হিসেবে বলছেন। তাহলে হি সেড দ্যাট হি ওয়াজ ডুইং হিজ ওয়ার্ক, অর্থাৎ সে বলেছিল যে সে তার কাজটি করেছিল, অর্থাৎ এখানে এ হবে ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝা গেল? পরবর্তী অংশটিতে আসুন। বন্ধুরা দেখুন 20 নম্বরটাও দিয়েছে, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ভার্ব অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার। বলেছে আই অ্যাম রাইটিং এ লেটার, দেখুন এটি অ্যাক্টিভ ভয়েসে দিয়েছে, তাহলে এটা আমাকে প্যাসিভ করতে হবে। তাহলে আপনি যখন এরকম ভয়েস চেঞ্জ দেবে, আপনার মাথার মধ্যে প্রথমেই নিতে হবে যে এটি কি কোন টেন্সে দিয়েছে। দেখুন বলেছে আই অ্যাম রাইটিং এ লেটার, আমি একটি চিঠি লিখিতেছি। এই তেছি তেছো এই ঘটনাগুলি থাকলে আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটি বিলং করে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবং সেটি দেখুন আরো কি করে কনফার্ম হবেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আপনার সেন্টেন্স ফরমেশনটি জানতে হবে। প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে বি ভার্ব থাকবে, অর্থাৎ এম, ইজ, আর এগুলো এখানে এম রয়েছে। তারপরে মেন ভার্ব থাকবে, তার সাথে আইএনজি যোগ হবে। দেখুন রাইট হচ্ছে এখানে মেন ভার্ব, তার সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, রাইটিং হয়েছে। তারপরে অবজেক্ট বসবে। এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বেসিক ফরম্যাট। এবার প্রথমে দেখুন যেটি যেমন প্যাসিভ করব, দেখুন প্রথমে দেখুন যে আছে, আমরা জানি যে এটা অবজেক্ট, অর্থাৎ এই লেটারটা হলো অবজেক্ট, আর এখানে সাবজেক্ট হলো আই, এম হলো আপনার হচ্ছে বি ভার্ব, আর রাইটিং হলো মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে। বোঝা গেল কি বললাম? তাহলে আমি যখন এটিকে করব তখন আমি এটিকে কি করব, এ লেটার অবজেক্ট, তাহলে অবজেক্টটা নিয়ম কি, মানে মেন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম, অবজেক্টটা সাবজেক্ট হবে, তাহলে এ লেটারটা আগে চলে আসবে। এবার প্রথমে দেখুন যে অপশনটি দিয়েছে লেটার হ্যাজ বিন, এখানে কখনোই হবে না হ্যাজ বিন, কারণ যেহেতু এখানে এম ইজ অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারে কখনোই হ্যাজ বিন বসে না। ওয়াজ হবে না, কারণ এটি প্রেজেন্ট টেন্সে আছে। এবার ইজ হবে, ইজ বিং হবে, না ওয়াজ বিং হবে, সেটি আমার বিচার্য বিষয়। এবার প্রথমে যেটি করবো, এ লেটারটা এটা অবজেক্ট ছিল, সেটা সাবজেক্ট হয়ে গেল। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যেটা নিয়ম, সেটা হচ্ছে এরপরে এম, ইজ, আর বসবে। এবার এখানে কি আছে, এ লেটার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে অবশ্যই এখানে ইজ বিভার্ব বসবে। এবার ইজ বিইং, এরপরে একটা বিইং কথাটি আনতে হবে কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ ইজ বিইং। তারপরে কি আসবে, পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ রাইট, রোট, রিটেন। তাহলে এখানে রিটেন কথাটি হবে, কারণ পিপি অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম বসলো। তারপরে বাই ফ্রেজটি বসলো, আর আইটি যখন এটা সাবজেক্ট আছে, যখন অবজেক্ট হয়ে যাচ্ছে, তাহলে আইটা এখানে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে, এবং আই থাকলে প্যাসিভ ভয়েসে চেঞ্জ হয়ে কি হয়, আজ, মি, অর্থাৎ এ লেটার ইজ বিং রিটেন বাই মি। এবার দেখুন এখানে কি আছে, কোনটাতে অপশনে, তাহলে এই ওয়াজটি হবে না, তাহলে এখানে সি হলো রাইট অ্যান্সার, অর্থাৎ এ লেটার ইজ বিং রিটেন বাই মি। তাহলে মনে রাখবেন যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে ফর্মটা যদি এরকম থাকে, তাহলে আপনি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস যখন টেন্সে যখন অ্যাক্টিভ ভয়েসটা দিয়েছে, তাহলে প্যাসিভটা আমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াসে করতে হবে। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াসে যখন প্যাসিভের যে নিয়মটা, সেটা হচ্ছে অবজেক্টটা সাবজেক্ট হবে, সেটা তো থাকলোই, সেটা আমরা জানি। তাহলে সাবজেক্ট প্লাস বি ভার্ব বসবে, অর্থাৎ এম, ইজ, আর, তারপরে কি হবে, বিইং কথাটা যুক্ত হবে, প্লাস পাস্ট পার্টিসিপল, প্লাস বাই ফ্রেজ, তারপরে অবজেক্ট। বোঝা গেল কি বললাম? এটা হচ্ছে বেসিক ফরম্যাট। তাহলে এখানে যেমন তাই আছে, এ লেটার অবজেক্ট, এটা অবজেক্ট ছিল, এখানে এটা অবজেক্ট আছে, এখানে সাবজেক্ট হয়ে গেল, তাহলে এ লেটারটা হয়ে গেল সাবজেক্ট। ইজটা কি, ইজটা হলো বি ভার্ব, কারণ যেহেতু এ লেটার যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ইজ বসলো। তারপরে দেখুন বিইং কথাটা বসেছে, তাহলে এটাও আছে বিইং। তারপরে দেখুন রিটেন অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে, তারপরে বাই ফ্রেজ বসেছে, তারপরে অবজেক্ট বসেছে অর্থাৎ মি। বোঝা গেল? তাহলে সি হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তীটিতে দেখুন বলেছে উই ইলেক্টেড হিম দ্য প্রেসিডেন্ট, উই ইলেক্টেড আমরা তাকে সভাপতি নির্বাচন করেছি। এবার এটি কি কোন টেন্সে আছে, এটি যেটি আছে সেটি হলো সিম্পল
পাস্টেই এটি দেয়া আছে, অর্থাৎ এটি সিম্পল পাস্টে দেয়া আছে। তাহলে সিম্পল পাস্টের নিয়মটা কি? সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে, তারপরে অবজেক্ট থাকবে। এবার এখানে ব্যাপারটি হচ্ছে, যদি এখানে হিমটি না দেয়া থাকতো তাহলে কিন্তু, যদি মনে করো উই ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট, তাহলে আমরা দ্য প্রেসিডেন্টটাকে কিন্তু অবজেক্ট হিসেবে এখানে করতাম, এবং এটি প্রথমে যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতাম তখন এই দ্য প্রেসিডেন্টটাকে আমি সাবজেক্ট করে দিতাম। কিন্তু এখানে দেখুন হিম একটি কথা যুক্ত করেছে, অর্থাৎ আমরা তাকে প্রেসিডেন্ট নির্বাচিত করেছি। অর্থাৎ উই মানে আমরা, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আমরা, আর হিম হচ্ছে এখানে অবজেক্ট। বোঝা গেল? এখানে হিম, যদি হিমটা যদি এখানে আমি না করি অবজেক্ট, তাহলে কিন্তু জিনিসটা মানে প্রেসিডেন্ট কাকে নির্বাচিত করি সেটি বোঝায় না। তাহলে হিমটা হচ্ছে আমরা এখানে অবজেক্ট হিসেবে কাউন্ট করব। তাহলে সেই অনুযায়ী হিমটা প্যাসিভ ভয়েসে কি হবে? হি হয়ে যায়। তাহলে প্যাসিভ ভয়েসে অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভ করব, হিমটা সবসময় হি হয়ে যায়। অর্থাৎ আমি যদি, তাহলে নিয়ম কি? অবজেক্ট সাবজেক্ট হবে। তাহলে দেখুন হি আসলো, হি। এবার এখানে দিয়েছে কি সিম্পল পাস্টে, তাহলে আমাকে ওয়াজ বা আনতে হবে। তাহলে হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপরে সাধারণত বি ভার্ব হিসেবে ওয়াজই বসবে, তারপরে ইলেক্টেড অর্থাৎ পিপি অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, তারপরে কি বসবে? দ্য প্রেসিডেন্টটি বসলো, তারপরে বাই ফ্রেজটি বসলো, তারপরে ওই অবজেক্টটি বসে গেল। অর্থাৎ এখানে এ হবে ইজ দ্য রাইট আনসার। অর্থাৎ হি ওয়াজ ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট বাই আস। যদি ঘটনাটি হিম না দিত, তাহলে বলতে ইউ ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট, তাহলে আমরা করতাম দ্য প্রেসিডেন্ট ওয়াজ ইলেক্টেড বাই আস। বোঝা গেল? যদি এখানে হিমটি না থাকতো তাহলে আমরা অবজেক্ট হিসেবে দ্য প্রেসিডেন্টকেই কাউন্ট করতাম, কিন্তু যেহেতু এখানে হিম দিয়ে দিয়েছে, তাহলে এখানে অবজেক্টটাকে আমি ধরবো হিম, এবং এটাই তখন সাবজেক্ট হয়ে যাবে হি ওয়াজ ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট বাই আস। অর্থাৎ এ হবে রাইট অ্যান্সার। পরবর্তী অংশটিতে আসুন। ঠিক আছে বন্ধুরা, 22 নম্বরটি দেখুন, বলেছে দ্য প্রেফিক্স পেরি অফ দ্য ওয়ার্ড পেরিস্কোপ। অর্থাৎ এই যে পেরিস্কোপ কথাটি আছে, এটি আমরা কিন্তু জানি এটা একটা দূরবীন টাইপের যন্ত্র, যেটা সমুদ্রে কিন্তু ইউজ করা হয় এই পেরিস্কোপটা। অর্থাৎ ডুবোজাহাজ যখন যেগুলো যায়, সেগুলো যখন আমরা মানে নাবিক যখন দেখে কোনো শত্রুপক্ষ, সেটা পেরিস্কোপ দিয়ে দেখে। তাহলে এই যে স্কোপ আর পেরি কথাটা, এটা হচ্ছে প্রিফিক্সে বসেছে। তাহলে প্রিফিক্সে যে পেরি কথাটা আছে, এই পেরি কথাটার মানে কি? পেরি কথাটার মানেই হলো, মনে রাখবেন, স্ট্রেট। অর্থাৎ বি হবে রাইট অ্যান্সার। বোঝা গেল? 23 নম্বরটিতে দেখুন, বলেছে ড্যাশ হিজ ইলনেস হি অ্যাটেন্ডেড দ্য ফাংশন। এবার এখানে চারটে অপশন দিয়েছে, অর্থাৎ ইনস্পাইট, ডিউ, অ্যাজ অফ এবং ডেসপাইট। এখানে কোনটি হবে? মনে রাখবেন, যদি এখানে ডেসপাইটটি না দিত, তাহলে এখানে ইনস্পাইটের পরে একটা অফ বসাতো। অর্থাৎ ইনস্পাইট অফ মানে সত্ত্বেও, ইনস্পাইট অফ মানে সত্ত্বেও বা তা সত্ত্বেও, আর এখানে ডেসপাইট মানে হলো তা সত্ত্বেও। বোঝা গেল? তাহলে দুটোর মানে কিন্তু একই, কিন্তু এখানে একটা অফ দেয়নি, তার মানে এটি হবেই না। বোঝা গেল? ডিউটা হবেই না, অ্যাজ অফ হবে না, এখানে অপশনটি হবে ডি হচ্ছে অপশন হবে, দ্য ডেসপাইট হিজ ইলনেস হি অ্যাটেন্ডেড দ্য ফাংশন। অর্থাৎ সে অসুস্থ থাকা, তার অসুস্থতা সত্ত্বেও, ডেসপাইট মানে সত্ত্বেও, তার অসুস্থতা সত্ত্বেও সে অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছিল। বোঝা গেল? 24 নম্বরটিতে আসুন, বলেছে ইউজ সুইটেবল অক্সিলারি ভার্ব টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস। বলেছে মাদার সেজ ইউ ড্যাশ ইউ গো টু দ্য মার্কেট অ্যাট ওয়ান্স। দেখুন বলেছে মা বলছে তোমাকে, তোমার অবশ্যই বাজারে যাওয়া উচিত। এই ধরনের সেন্টেন্সের যখন ভাব বোঝাবে, তখন অবশ্যই হ্যাভ এই অক্সিলারি ভার্বটি বসবে। বোঝা গেল কি বললাম? অর্থাৎ এখানে হ্যাভ কথাটি বোঝা, মাদার সেজ ইউ, ইউ মাদার সেজ ইউ হ্যাভ টু গো টু দ্য মার্কেট অ্যাট ওয়ান্স। অর্থাৎ মা বলছে যে তোমার অবশ্যই তোমার মার্কেটে যাওয়া উচিত। 25 নম্বরটিতে দেখুন, বলেছে কারেক্ট দ্য সেন্টেন্স। এখানে দেখুন একটা সেন্টেন্স দিয়েছে, বলেছে কি আই অ্যাম মোর লোনলিয়ার এ। আপনাকে ওএমআর শিটে অর্থাৎ এটা ভুল আছে না, বিটা ভুল আছে না, সিটা ভুল আছে না, কোনোটাই ভুল নেই। যদি কোনোটা ভুল না হয়, তাহলে আপনি ডি অপশনে ওএমআরটি মানে আপনার ওই বক্সগুলো ভরাট করে দেবেন। আর যদি এ থাকে, সেটি যেটা থাকবে সেটি করে দেবেন। এখানে আপনাকে চুজ করতে হবে যে এখানে কোনটি ভুল আছে। দেখুন বলেছে আই অ্যাম মোর লোনলিয়ার হেয়ার দ্যান আই ওয়াজ ইন দ্য ইউকে। মানেটা হচ্ছে, এখানে যে মানেটি যেটি দাঁড়াচ্ছে, যে আমি ইউকেতে যতটা না একা ছিলাম, এখানে আরো বেশি একা। এই মানেটা হলো তাই, আমি ইউকেতে যখন ছিলাম তখন যতটা না একা ছিলাম, এখানে ততটাই একা, আরো বেশি একা। তাহলে মনে রাখবেন, এই যে আই অ্যাম মোর লোনলিয়ার, এটি কখনোই হয় না,
অর্থাৎ এখানে আই মোরটি বাদ চলে যাবে, অর্থাৎ এখানে এ হবে রাইট অ্যান্সার, অর্থাৎ এখানে এটি হলো ভুল আছে, অর্থাৎ এখানে কারেকশনটি হবে কোথায়, আই অ্যাম লোনলিয়ার হবে। মনে রাখবেন, এটাও আমি বলে দিচ্ছি যে মোর কিন্তু অনেক ক্ষেত্রে তো মোর বিউটিফুল হয়, কিন্তু এখানে মোরটি কেন হলো না? মনে রাখবেন, এটি কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে মোর লোনলিয়ার কথাটি ইউজ হবে না। অর্থাৎ সিলেবেল ওয়াইজ যদি আপনি ভাবেন, দেখুন বিউটিফুল, বিউটিফুলের আগে মোর বসাচ্ছি, তাহলে লোনলিয়ারের আগে মোর বসাচ্ছি না কেন? বিউটিফুলে 3টে সিলেবেল থাকে, অর্থাৎ বিউ টি আর ফুল 3টে সিলেবেল থাকে, এটা হচ্ছে পলি মানে ট্রাই সিলেবেল। মনে রাখবেন, সিঙ্গেল সিলেবেল আর ডবল সিলেবেল আগে যদি থাকে কোনো মানে কোনো ওয়ার্ডে, দেখুন লোন লিয়ার, তার মানে এখানে দুটো সিলেবেল আছে, লোন আর লিয়ার, বা তাহলে এই লোন লিয়ার কথাটিতে দুটো সিলেবেল আছে, তো দুটো সিলেবেলের ক্ষেত্রে আমি কি বলেছি, মোর কথাটি বসবে না আগে। যদি ট্রাই সিলেবেল হতো, বিউটিফুল 3টে সিলেবেল আছে, অর্থাৎ মোর কথাটি তখনই বসবে যখন ট্রাই সিলেবেল অ্যান্ড পলি সিলেবেল থাকবে, পলি মানে অনেকগুলো সিলেবেল যখন ভাগ থাকবে, বা 3টে সিলেবেলে যখন ভাগ করা থাকবে, সেই ক্ষেত্রে মোরটি বসবে। অর্থাৎ সিঙ্গেল এবং ডবল সিলেবেলের ক্ষেত্রে বা ডাই সিলেবেলের ক্ষেত্রে কখনোই মোরটি বসবে না, সেই হিসেবেও আপনি ভাবতে পারেন। অর্থাৎ যে যেমন ভাবে ভাববে, তাহলে আই অ্যাম মোর লোনলিয়ার হবে না, তাহলে এখানে মোরটি কেটে যাবে, তাহলে হবে আই অ্যাম লোনলিয়ার হেয়ার দ্যান আই ওয়াজ ইন ইউকে। অর্থাৎ আমি ইউকেতে যতটা না একা ছিলাম, এখানে আরো বেশি একা। বোঝা গেল বন্ধুরা? আজকে এই 25টি আমরা আলোচনা করলাম। পরবর্তী মক টেস্টে আমরা আরো কোশ্চেন নিয়ে আসব, সেখানে আমরা আরো ডিটেলসে এই ইংলিশগুলো আলোচনা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।